ওকে, সম্মানিত সুধীমণ্ডলী এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স আয়োজিত আজকের লাইভ প্রোগ্রামে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে রয়েছেন আমাদের দুইজন সম্মানিত অতিথি, জনাব আমাদের সঙ্গে রয়েছেন দুজন সম্মানিত অতিথি, জনাব ফয়সাল মিয়া, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেড, এবং সাথে রয়েছেন এমডি রওশন আল মাহমুদ, জেনারেল ম্যানেজার মার্কেটিং, প্রাইম অ্যাসেট গ্রুপ। সাথে রয়েছি আমি বরাবরের মতো তোফায়েল হোসেন। আজকে আমরা কথা বলবো আগামীর অর্থনীতি এবং রিয়েল এস্টেট সেক্টর নিয়ে। প্রথমেই আমার অতিথি বিন্দুকে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমে কথা বলেন ফয়সাল মিয়া, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেড। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে গুড ইভিনিং। আমরা আজকের এই রাত্রের প্রোগ্রামে রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাকে এখানে রিয়েল এস্টেট নিয়ে কিছু বলার জন্য এবং সাম্প্রতিক আমাদের যে অর্থনীতির যে টোটাল সার্বিক অবস্থা সেটা নিয়ে বলার জন্য আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশনের সাথে যারা জড়িত তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমার সাথে যে অতিথি আছেন অত্যন্ত প্রিয় মুখ, রিয়েল এস্টেটের আমাদের রওশন আল মাহমুদ ভাই, ওনাকেও আমি স্বাগত জানাচ্ছি। এট দ্য সেম টাইম আমাদের হোস্ট, অতি পরিচিত মুখ ইতিমধ্যে আমাদের সবার কাছে, আমরা যারা রিয়েল এস্টেট চাকরি করি আমাদের সবাইকে উনি নিয়ে আসেন। এর আগেও আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখেছি এবং আমি বিশ্বাস করি আমরা সবাই এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এনলাইটেন হচ্ছি এবং আমরা নিজেদেরকে কানেক্ট করার একটা মঞ্চ খুঁজে পেয়েছি। ইনশাআল্লাহ এটা যদি ধারাবাহিকভাবে থাকে আমরা হয়তোবা এই সেক্টরকে ভালো কিছু দিতে পারবো এবং কামিং যারা জেনারেশন এই সেক্টরের সাথে জড়িত হবে তাদেরকেও আমরা হয়তোবা একটা আশার আলো দেখাতে পারবো ইনশাআল্লাহ। নেক্সট রওশন আল মাহমুদ স্যার, জেনারেল ম্যানেজার প্রাইম অ্যাসেট গ্রুপ। স্যার প্লিজ আমাদের শুরুতে কিছু বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের রিয়েল এস্টেট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যারা এই প্রোগ্রামটা সকলে যারা দেখছেন তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। বিকজ সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে আমরা অফিস শেষে একটু সময় যখন আমরা বের করেছি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টাকে জানানোর জন্যে, জানতে এবং মানুষের মাঝে সেই ব্যাপ্তিটা যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেই কল্পে আমরা চেষ্টা করছি আপনাদেরকে কিছু শেয়ার করার জন্য। আমি বিশ্বাস করি এই অ্যাসোসিয়েশনের যিনি সঞ্চালক আছেন আমার অত্যন্ত প্রিয় জনাব তোফায়েল স্যার। উনি আমার ব্যক্তিগতভাবে খুবই পরিচিত একজন মানুষ এবং মাঝে মধ্যে ওনার সাথে আমার যাওয়া হয়, কথা হয়। আমি মোবারকবাদ জানাই আমার সাথে যিনি আছেন। অবশ্যই রিয়েল এস্টেটের এই সময়ের প্রেক্ষাপটে আমরা অবশ্যই প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছে, মানুষ প্রত্যাশা করছে যে আসলে আমরা রিয়েল এস্টেট সেক্টর কোন দিকে যাচ্ছি, কি অবস্থায় যাচ্ছি। আমি মনে করি এই প্রোগ্রাম অবশ্যই সেটার একটা দিক নিদর্শন হিসেবে কাজ করবে। ধন্যবাদ। ধন্যবাদ অতিথিবৃন্দ, সম্মানিত দর্শক মন্ডলী এবং আমাদের সাথে যারা রয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশন এই সেক্টরের প্রফেশনালদের উন্নয়নের জন্য কাজ করতেছে এবং এই আরো আমাদের এই প্রফেশনালদের উন্নয়নের জন্য কিভাবে আরো কিছু করা যায় সেজন্য চিন্তা করতেছে। সেক্টরের সকল সার্ভিস হোল্ডারদের দক্ষতা বাড়াতে এই অ্যাসোসিয়েশন সহায়তা করবে, নিজেদের মধ্যে বন্ডিং সৃষ্টি করবে এবং সেক্টরের উন্নয়ন করবে বলে আমরা মনে করি। আজকে যে আমরা আলোচনা করতেছি সেটাও একটা সেই ধরনের একটা সমন্বিত উদ্যোগ। তো আমরা এই কোভিড-19 একটা আমাদের অনাকাঙ্ক্ষিত বা এটাকে আমরা আর অ্যাভয়েড করতে পারতেছি না, আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে। তো দুইজন স্যারের কাছে প্রথমে কোশ্চেন যে আমরা আবার তো নতুন করে শুরু করে ফেলেছি, আর এখন আমাদের শুরু করব সেই চিন্তা করার কিছু নেই। দুইজন স্যারের মধ্যে একজন স্যারের অফিসে আমি কয়েকদিন আগে গিয়েছি, দেখেছি যে ভিড় পড়ে গেছে, সেখানে আর
ওই সোশ্যাল ডিস্টেন্সও মেনটেন করা সম্ভব হচ্ছে না। সত্যি কথা বলতে কি, আমি 1 ঘন্টা ছিলাম, আমি দাঁড়িয়েছিলাম, তো বসার মানে জায়গা আছে কিন্তু সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে না। তো স্যার প্রথমেই রওশন স্যারের কাছে বলবো যে আমরা কিভাবে শুরু করেছি। জি, ধন্যবাদ। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই যে দেখেন, আমরা কোভিড নিয়ে যখন আমরা বলছি যে আসলে কোভিড পরবর্তী অবস্থা কি হবে বা রিয়েল এস্টেট সেক্টরে কি, আসলে কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাই কোভিড পরবর্তী সময়ের যে স্টেপটা রিয়েল এস্টেট কিন্তু প্রাণ ফিরে পেয়েছে। স্পেশালি আমরা যে পরিকল্পনাটা করছি দেখেন, এক্ষেত্রে আমি সর্বপ্রথম অবশ্যই ধন্যবাদ দিতে চাই কোম্পানির রিয়েল এস্টেট সেক্টরের আমাদের মাননীয় বিভিন্ন কোম্পানির যারা মালিক পক্ষ আছেন, তারা কিন্তু অসম্ভব দক্ষতায় কিন্তু রিয়েল এস্টেট সেক্টরটাকে প্রাণ ফিরিয়ে এনেছে। আমি আমাদের মাননীয় সঞ্চালক তোফায়েল স্যার, উনি বললেন যে আমি একটা কোম্পানিতে গিয়েছিলাম। ইয়াস, আসলে আমাদের কোম্পানিতে গত সপ্তাহে স্যার গিয়েছিলেন এবং আমরা যেটা করছি রিয়েল এস্টেট সেক্টরের এই যে প্রাণ ফিরে পাওয়া, সেটাকে কিন্তু সর্বাত্মকভাবে কাজ করছি যে আমরা আসলে এটাকে কিভাবে আরো দ্রুত গতিতে মানুষের মাঝে ছড়িয়ে মানুষের কাছে আস্থাটা ফিরাইতে পারি। আপনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার কিন্তু প্রথম যে প্ল্যানটা ছিল সেটা হলো যে অর্থনীতিটাকে সচল রাখা। সেই জায়গাটাতে আমি মনে করি সেই জায়গাটাতে কিন্তু রিয়েল এস্টেট সেক্টর সবচাইতে বড় অবদান রাখতে চলেছে। আপনি দেখবেন রিয়েল এস্টেট সেক্টর এই মুহূর্তে কিন্তু একটা শিল্প। হ্যাঁ, আমরা হয়তো বলি যে আবাসন শিল্প, আমরা আবাসন নিয়ে চিন্তা করি, বাট শিল্পটাকে নিয়ে কিন্তু আমরা চিন্তা করি না। এখন এই যে কোভিড পরবর্তী সময়ে আমরা প্রত্যেকটা অফিসার আমরা কিন্তু নিজস্বভাবে ঝাঁপিয়ে পড়েছি। আমরা গ্রাহকের কিভাবে আস্থা রাখবো, গ্রাহককে কিভাবে তার আস্থাটাকে ফেরত দিব, গ্রাহকের কাছে কিভাবে আমরা পৌঁছাবো, গ্রাহক কিভাবে তার সিচুয়েশনটাকে হ্যান্ডেল করবে সেটার জন্য দিক নির্দেশনা। আমরা প্রথমেই এই সেক্টরে আমরা যারা সেলসে আছি, আমরা সর্বপ্রথম যে বিলিফটা করি যে আমরা সলিউশন প্রোভাইডার, একজন গ্রাহকের সলিউশনটা দেওয়ার জন্য আমরা সেইখানে যদি আমি ঘরে বসে থাকি, সেইখানে যদি আমি গ্রাহককে বলি পরবর্তী পরিস্থিতি খুবই খারাপ, আমি মনে করি এই সেক্টরটার এই জায়গাটা হওয়া উচিত না। আমি অবশ্যই রিয়েল এস্টেটের প্রত্যেকটা কোম্পানিকে আমি আহ্বান করব, বের হয়ে আসেন, এখন সময়, এখন ভালো কিছু করার সময়, এখন পরিকল্পনার সময়, নিজেকে এগিয়ে নেওয়ার সময়। সেক্ষেত্রে আমি মনে করছি যে এই মুহূর্তে আর্থসামাজিক অবস্থায় এবং অর্থনৈতিক উন্নতিকল্পে রিয়েল এস্টেট বাংলাদেশের খুব দ্রুত প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে বলে আমি একান্তভাবে বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। একই কোশ্চেন স্যারের কাছে। স্যার, আমাদের এই কোভিড-19 পরবর্তীতে আমরা যে আবার ঘর থেকে বেরিয়ে পড়েছি, আমরা বিজনেস নিয়ে যাচ্ছি, কাস্টমারের কাছে যাচ্ছি, আমাদের জীবনকে আবার আগের মতো আগের সেই অবস্থানে ফিরিয়ে নিতে চেষ্টা করতেছি। তো আসলে আমরা কতদিন লাগবে আমাদের মানে পরিপূর্ণভাবে সেই আগের মতো প্রাণ ফিরে পেতে? I appreciate মাহুদ ভাই, উনি যে পয়েন্টগুলো এখানে হাইলাইট করেছে, I am exactly in line with him because দেখেন, আপনি যখন ক্রাইসিসে আছেন তখন কিন্তু আপনাকে প্রমাণ করার বিষয় থাকে। যখন when everything around you is fantastically আপনার এখানে ভালো করছে বা ভালো চলছে, যে কম্পোনেন্ট গুলো আছে আমাদের রিয়েল এস্টেটে ভালো করার জন্য, অর্থনীতি ভালো থাকা, মানুষের হাতে অর্থ থাকা, বিল্ডিং ম্যাটেরিয়াল বা সেগুলা মার্কেট ভালো থাকা, এগুলো যখন সব ভালো চলছে তখন কিন্তু আপনার এখানে কিছু করার থাকে না। কিন্তু দেখেন এই এখন যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, এই সময় আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং এই সময় যেটা মাহমুদ ভাই বললো যে আপনার যে কাস্টমার, এখানে আমরা যারা রিয়েল এস্টেট দুই ভাবে কাজ করে, একটা হলো অ্যাপার্টমেন্ট বিল্ডিং করে, কারো জমি আমরা জয়েন্ট ভেঞ্চারে নিয়ে সেটাতে মাল্টি স্টেট বিল্ডিং করি, আরেকটা হলো আমরা জমি যারা ল্যান্ড ডেভেলপার্স যারা। তো দুইটা ক্ষেত্রেই এখানে যারা আলটিমেটলি আপনাকে যারা মানে আপনার যারা ব্লাড সার্কুলেশন, রিয়েল এস্টেট যারা ব্লাড সার্কুলেশন হিসেবে কাজ করে যে কাস্টমার, সেই কাস্টমার কিন্তু আপনার প্রাইম এখানে তাদেরকে আস্থা দেওয়া, তাদের পাশে দাঁড়ানো। এবং এখন যেটা
আমরা অনেকে দেখতে পাচ্ছি যে অনেক, যে আমাদের যেমন এক্স্যাক্টলি যদি আমি আমার নিজের কোম্পানির কথা বলি, কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেড, আমরা যখন 1.5 মাস আমরা ছিলাম না, আমি বলতে চাচ্ছি মার্চ এবং এপ্রিলে আমাদের অফিসটা ক্লোজ ছিল কমপ্লিটলি অ্যাজ পার গভর্নমেন্ট ইনস্ট্রাকশন। আমরা মেতে এসে কি পার্সনরা অফিসে গিয়েছি। তো আমাদের এই বন্ধের সময় কিন্তু ম্যানেজমেন্ট বা আমরা যারা কি পার্সন হিসাবে কাজ করি, ডিপার্টমেন্টের হেড যারা ছিল, আমাদের মধ্যে কিন্তু এরকম আমরা যেমন আজকে যেরকম ভার্চুয়াল মিটিং করেছি এরকমও মিটিং করেছি, এবং সেই সময়গুলোতে আমরা চেষ্টা করেছি যে সকল টিম মেম্বারকে জাগ্রত রাখা, এবং যারা আপনার আলটিমেটলি যারা মনে করেন তার সারা জীবনের উপার্জন দিয়ে আপনার একটা অ্যাপার্টমেন্টে ইনভেস্টমেন্ট করলো, এখন যদি ওই সময় যদি আমি একেবারে আউট অফ ট্রেস হয়ে যাই, অথবা আমি আমার কাস্টমারের সাথে আমার সেই কানেকশনটা না থাকে, তো আলটিমেটলি কিন্তু ওই কাস্টমারের কনফিডেন্সটা কিন্তু আপনি দিন শেষে হারাবেন। আর অ্যাজ সুন অ্যাজ ইউর কাস্টমার হ্যাজ নো কনফিডেন্স, আপনি কিন্তু ইউল বি নো হোয়ার, বিকজ এই টোটাল সেক্টরটা একটা কাস্টমার গ্রুপকে কিন্তু আমরা নিয়ে আছি, এবং যারা ল্যান্ড দিয়েছে তারাও কিন্তু দেখতে চায় যে হ্যাঁ আপনি এই মুহূর্তেও যে আপনার যে চেষ্টাটা, যেটা মাহমুদ ভাই বললো যে আপনার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, টু লেট দেম ফিল যে ইউ আর ওয়ার্কিং এবং ইউ হ্যাভ দ্য ইন্টেনশন যে এই সেক্টরটাকে আপনি আনইন্টারাপ্টেড রাখতেছেন, এবং এটাকে আপনি আপনার যেটা আক্রান্ত হচ্ছে না, আক্রান্ত বলতে আমি বুঝাতে চাচ্ছি এটা খুব সত্য, যেমন এখন আপনি যদি কনস্ট্রাকশনে করতে চান, এটা খুব ন্যাচারাল যে আগের যে ফেজে আপনি কাজ করতেন বা যে পেস ছিল এগুলো কিন্তু একটু পরিবর্তন আসবে, কিন্তু আপনি কাজ করছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যারা এই সময়ে মনে করেন দূরে চলে গেছে যে আমি আরো দেখবো আরো দেখবো, এখানে যেটা আপনি বললেন যে কতদিন লাগবে, এই কতদিন সময়টা কিন্তু আমরা এখন তো আমরা গ্লোবাল ভিলেজে বাস করি, আমরা সকল খবর পাই, আমরা কিন্তু কতদিন লাগবে এটা কিন্তু আমরা কেউ জানি না, এবং এখন পর্যন্ত আমরা কেউ জানি না। সো আমি নিজে এখন যেটা বলি আমার টিমকে বলি বা ম্যানেজমেন্টের সাথে যখন আমাদের কথা হয়, when management wants a feedback from me, তখন আমি যেটা বলি যে উই হ্যাভ টু ফাইন্ড এ লাইফ উইথ করোনা, নট উইদাউট করোনা। একটা লাইফ খুঁজে নিতে হবে এই করোনাকে নিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন। কারণ দেখেন দিন শেষে আপনি যদি সার্ভাইভ না করতে পারেন, মানে কোম্পানি সার্ভাইভ করা মানে কাস্টমার সার্ভাইভ করবে, ল্যান্ডলর্ড সার্ভাইভ করে, একটা যদি প্রান্তিক লেভেলে বলি আমি একজন এমপ্লয়ি হিসেবে আমি সার্ভাইভ করে, আমার ফ্যামিলি সার্ভাইভ করবে, তাদের এডুকেশন বলেন, ফিডিং বলেন। তো এটা যদি আমি এইভাবে আরো লম্বা করে পড়ি, এই লিস্টটা অনেক লম্বা লিস্ট আছে আমাদের লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যদি চিন্তা করেন, তো আমি মনে করি যেটা আপনি বললেন যে এখানে অপেক্ষা করার সুযোগ নাই, সময়ও নাই, আমাদেরকে উই হ্যাভ টু ফাইন্ড এ লাইফ উইথ করোনা, এবং এবং এখানে পলিসি অ্যাডপ্ট করা যে কিভাবে আমি এই সময় কাস্টমারকে ডিল করব, কিভাবে কনস্ট্রাকশন করব, এবং এই সময় আপনার তাদেরকে আপনার কনফিডেন্স বিল্ডিং, এটা যেটা মাহমুদে বলে যে আপনার এখন তাকে দিতে হবে সবচেয়ে বেশি কনফিডেন্স যে আমরা যে আপনি মাঠে আসি সেটা জানান দিতে হবে তাদের, এক্স্যাক্টলি আমরা যে তাদের জন্য কাজ করতেছি এটা জানাইতে হবে, এবং পজিটিভ, এবং এই কোভিড-19 বা আমাদের সোশ্যাল ডিসটেন্স মেনটেন করার জন্য টেকনোলজির ফুল হেল্পটা আমাদেরকে নিতে হবে। টেকনোলজির হেল্প না নেওয়া ছাড়া কোনো উপায় নেই। স্যার, কাস্টমার রিলেশনশিপ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এখন এই ক্রাইসিসের মধ্যে সবাই তো একটু ইকোনমিক্যাল ক্রাইসিস, সবাই একটু হেজিটেশনের মধ্যে আছে যে ইনভেস্টমেন্টটা কোথায় দিবে কি না দিবে। তো এখন আমরা আসলে কাস্টমারের কাছে এই তার কিস্তির টাকাটা দেওয়া বা তার কাছে নতুন করে একটা ফাইল ওপেন করা, এগুলো আমাদের অ্যাপ্রোচিংটা আসলে কি হওয়া উচিত? যেহেতু ফিল্ড ডিল করেন আমাদের রোশন ভাই ডাইরেক্টলি, তো রোশন ভাইয়ের কাছে এই কোশ্চেনটা জানতে চাই যে আমি আসলে কি করে ওর কাছে টাকা চাইবো, যে ভাই তোমার আপনাকে প্রথমে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমি যদি আমার কোম্পানির কথা বলি, প্রাইম অ্যাসেট গ্রুপ, আমরা গত মাসে আমরা অ্যারাউন্ড 100+ তার চেয়ে বেশি ভিজিট করিয়েছি গ্রাহককে। প্রথম আমাকে ডিসিশনটা নিতে হবে যে আমি গ্রাহককে সেই আস্থার জায়গাটা দিয়ে বের করতে পারবো কিনা, এই সিদ্ধান্তটা প্রথমত আপনার। দ্বিতীয়ত হলো যে আমি গ্রাহককে যে আসলে নিয়ে যাচ্ছি একটা জায়গায় নিয়ে যাচ্ছি যে আমি আপনার জন্য কিছু করতে চাই, সেই জায়গাটাকে আমি অন্য গ্রাহককে সেই মেসেজটা ট্রান্সফার করতে পারছি কিনা। লাইক আমাদের দেখবেন আমাদের ফেসবুক পেজে অলওয়েজ আমরা স্বাস্থ্যবিধি মেনে কিন্তু গ্রাহককে নিয়ে যাচ্ছি। প্রত্যেকটা অফিসার সে তার নিজস্ব সুরক্ষা অ্যাজ ওয়েল অ্যাজ কাস্টমারের সুরক্ষা রেখে সে কিন্তু প্রজেক্টে যাচ্ছে। দেন
এই কাস্টমারটা কিন্তু সে উইলিংলি শেয়ার করছে আমাকে, যেটা পুরো বাংলাদেশের চারপাশটা ছড়িয়ে যাচ্ছে। ইয়াস, প্রাইম অ্যাসেট ডুইং গুড। এখানে তারা কিন্তু ভালো করছে কি, স্বাস্থ্যবিধি মেনে মানুষকে নিচ্ছে। আরেকটা ব্যাপার আপনি দেখবেন, আমি যদি কিছু সেক্টরকে যদি সেগমেন্টেশন করে ফেলি, এই মুহূর্তে বাংলাদেশের দেখেন মেডিকেল সেক্টর যেখানকার গ্রাহক, আমি যদি বাংলাদেশে যারা জব মার্কেটে আছে দেখেন, ইভেন সবচাইতে বড় প্লাস পয়েন্ট যেটা আমরা হয়তো বলছি যে দেশের প্রেক্ষাপট আর্থ সামাজিক যে প্রেক্ষাপট, আমি অবশ্যই মনে করি যে এই ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে। আপনাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ব্যাখ্যা দিই। ইন্ডিয়াতে আপনি যখন কোনো টাউনশিপ প্ল্যানে তাদের টোটাল এরিয়াতে গিয়ে 2.7% এরিয়া ইন্ডিয়া প্রপার ইউটিলাইজেশনে যায়, বাট ইন কনটেক্সট অফ বাংলাদেশ তারা প্রপার ইউটিলাইজেশনে যায় 3.7%, যেটা আমাদের জন্য খুবই আশার কথা। একমাত্র বাংলাদেশকে বিট করেছে নেপাল, যারা 4.7% পর্যন্ত গিয়েছে। তাহলে আমি যদি এই এশিয়ান সাবকন্টিনেন্টে যদি সেকেন্ড পজিশন হোল্ড করি, অবশ্যই সেইটার চাহিদাটা এক্সট্রিম লেভেলে। গ্রাহক যেটা চিন্তা করছে যে আপনি যদি এখনকার পরিস্থিতি দেখেন যে হ্যাঁ আমরা ইনস্টলমেন্টটা কিভাবে দিব, আমরা কিন্তু মধ্যবিত্ত মানুষের কথা এখন খুব বেশি করে চিন্তা করছি। আপনি যদি আর্থসামাজিক অবস্থাটা দেখেন, গুলশান বনানীর একটা অবস্থান দেখবেন, আপনি পূর্বাচল ঢাকা মাওয়া হাইওয়ে রুট সংলগ্ন আরো একটা অবস্থান দেখবেন। মানুষের ভিতরে কিন্তু কনজাম্পশন পাওয়ার বেড়েছে। এই পাওয়ারটাকে যখন সে ইউজ করছে, সে চিন্তা করছে যে ওয়েল আমি হয়তো 25-30 হাজার টাকা বা 35 হাজার টাকা দিয়ে আমি একটা প্লটের ইনস্টলমেন্ট অ্যাভেল করতে পারছি। এই কারণে আমি বাংলাদেশের মানুষের সবচাইতে যে জায়গাটা আমাকে আকৃষ্ট করে সেটা তার অফুরন্ত প্রাণ শক্তি, অফুরন্ত দম। আমি জব সেক্টরে দেখেছি একটা মানুষ যদি সে 7 ঘন্টা কাজ করে, এই কোভিড পরবর্তীতে সময় সে 10 ঘন্টা কাজ করছে, বিকজ সে তার জায়গাটাকে সিকিউর করতে চায় এবং ওই 3 ঘন্টা যে বাড়তি যে সময়টা সেটাকে নিয়ে কিন্তু কাজ করছে যে আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা করে যেতে চাই। আমি রিয়েল এস্টেট সেক্টরের প্রত্যেকটা অফিসারদের বলবো তাদের কাছে যান, অবশ্যই তাদের কাছে যান, অবশ্যই ভালো কিছু পাবেন। এবং আমরা সেই ফোকাসগুলা করছি বলেই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা সেলস এবং অন্যান্য যে স্ট্রাকচারাল যে পজিশনাল দিকটা আলহামদুলিল্লাহ হাই। আরেকটা ব্যাপার আমি একটু নোট করতে চাই, দেখেন গ্রাহক কিন্তু ওই যে ফার্স্ট যেটা করেছি যে গ্রাহক একটু ভালো কিছু দেখতে চায়, আমরা ডেভেলপমেন্ট প্রোগ্রেসটা দেখাচ্ছি, আমরা তাদেরকে আশ্বস্ত করছি আমি আপনাকে এইভাবে যেতে চাই। এখন একটা গ্রাহক চিন্তা করছে যে আমি আজকের কষ্টটাকে যদি 3 থেকে 4 বছর পরে গিয়ে একটা জায়গা নিয়ে যদি লাঘব করতে পারি, এটা হয়তো আমার আজকে 3 বছরের কষ্টটা সারা জীবনের সার্থকতায় দাঁড়াবে। সেই জায়গাটাতে এই মুহূর্তে প্রয়োজন রিয়েল এস্টেটের প্রত্যেকটা মানুষকে এগিয়ে এসে সহযোগিতা করা। সেই সহযোগিতাটা যদি আমরা করতে পারি, আমি নিশ্চিতভাবে বলতে পারি এই মুহূর্তে কালেকশন, সেলস বা অন্যান্য যে অর্থনৈতিক ব্যাপারটা সেটা খুব কঠিন হবে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ রোশন ভাই। স্যার, ফয়সাল স্যারের কাছে কোশ্চেন নিয়ে আসবো। কোভিড-19 এর কারণে আমাদের দেশে মানুষের মধ্যে বহুতল ভবনের একটা নেগেটিভ মানসিকতা প্রভাব পড়বে কিনা? কারণ এখন একটা যেখানে 50টা 60টা বা 65টা যখন ফ্ল্যাট থাকে সেখানে অনেক লোক গ্যাদারিং হয়। এই কোভিড-19 এর কারণে কোনো এরকম নেগেটিভ ইম্প্যাক্ট আসবে কিনা? সেক্ষেত্রে ডুপ্লেক্স বা ট্রিপ্লেক্স বিল্ডিং এর চাহিদাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? Before going to the in detail discussion, আমি প্রথমে বললো it is no, a big no, because যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের ল্যান্ডস মানে as per the urban land area only 2% of the total land area আমাদের বাংলাদেশের। সো আমরা যেই আমাদের ল্যান্ড এরিয়া এত লিমিটেড, আপনার হাই রেজ বিল্ডিং এই মানুষ আলটিমেটলি তার আশ্রয় খুঁজবে বা তার শেল্টার খুঁজবে আর কি। সো ট্রিপ্লেক্স বা ডুপ্লেক্স যে বিল্ডিং গুলা যেটা এটা আসলে এটা অলরেডি বিকাম এ লাক্সারি অ্যাজ ফার এজ আমরা যদি ইনভেস্টমেন্ট ইজ কনসার্ন, অ্যাজ ফার এজ আমাদের ক্যাপাসিটি বা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ইজ কনসার্ন, আমরা যদি ওই গ্রুপটা অনেক কম, যেটা আমরা যদি দেখি, আমরা অনেকেই জানি এখানে যে আমরা 3 জন আছি, আমরা রিয়েল এস্টেটের সাথে অনেক বছর ধরে আছি, যে আপনি যদি দেখেন যে ইন্ডিভিজুয়াল বাড়ি নিয়ে থাকতেছেন সেটা কিন্তু ঢাকার থেকে অনেক দূরে, এবং সেই গ্রুপটাও কিন্তু অনেক বড় না। অথবা আমাদের গ্রামে একটা বাড়ি আছে, সেটা বাপদাদের বাড়ি, আমরা যেখানে যাই, কিন্তু
আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি এই শহরের আশেপাশে আমরা যদি এদিকে যদি সিলেটের রাস্তা যেটা চলে গেল ওদিকে আমরা যদি চলে যাই বা মাওয়ার দিকে যদি চলে যাই, ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি কিন্তু দিন শেষে আপনি মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোর দিকেই কিন্তু আলটিমেটলি আপনার যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই আমাদের। এফোর্ডেবিলিটি কিন্তু এফোর্ডেবিলিটিটা নাই মানুষের, এক্স্যাক্টলি ডুপ্লেক্স এবং ট্রিপ্লেক্স করার মতো এফোর্ডেবিলিটি নাই। কোভিডে বরং আরো এটা আরো বেশি হবে, বিকজ যখন আপনি ইকোনমিক্যালি আপনি কিন্তু একটু এখন মানুষ কিন্তু একটু স্কুইজড হয়ে গেছে। মনে করেন আপনি যদি 10 টাকা ইনকাম করতেন, এখন আপনি হয়তো বা একটু কমে গিয়েছে, সো আপনার এখন কিন্তু আরো ইনভেস্টমেন্ট কিন্তু বড় করবেন না, এই কমে যাওয়ার মধ্যে আপনাকে একটা লাইফ খুঁজে নিতে হবে। আমাদের যদি কমিউনিকেশনটা ফাস্ট করে দেয়, তাহলে আমাদের গেটেড কমিউনিটি হওয়ার সম্ভাবনাটা কতটুকু? যেমন আমাদের ঢাকা সিটিটা ময়মনসিংহ পর্যন্ত সরে গেল, এদিকে পূর্বাঞ্চলের যে আমাদের এক্সটেনশন আছে সেখানে চলে গেল, বা আমাদের এদিকে নারায়ণগঞ্জের এদিকে কুমিল্লা পর্যন্ত সরে গেল, এটা সম্ভাবনাটা কতটুকু দেখছেন? এটা সম্ভাবনা খুবই স্ট্রং, বিকজ আপনি আস্তে আস্তে ঢাকা শহরের যে মেইন যে প্রাইম এরিয়াতে অলমোস্ট কিন্তু বিল্ডিং আপনার যে ফ্রি ল্যান্ড বা ভ্যাকেন্ট ল্যান্ড আমরা বলি, আমরা তো বেসিক্যালি এখন 4-5 তলা বিল্ডিং ভেঙে আবার করছি। কিন্তু যদি আপনি ওভাবে চিন্তা করেন, গেটেড কমিউনিটি এক্স্যাক্টলি যেটা মিনিং হলো যে ইট ইজ এ কমিউনিটি যেটা আপনার প্রাইভেট একটা এরিয়া থাকে, যেখানে যে সিকিউরিটিটা খুব ভালো থাকে, খুব ফ্রি অ্যান্ড মানে অবাধ অ্যাক্সেস যেটাকে আমরা বলি, কমিউনিটি একটা নিরাপত্তার মধ্যে থাকে, ওটা বেসিক্যালি হাই এন্ড, অলমোস্ট এটা হাই এন্ড প্রোডাক্ট আর কি আমি বলবো। কারণ যখন ওখানে মেনটেনেন্স ইজ টু কম্পারেটিভলি হাই, কিন্তু বাংলাদেশের সময়ের সাথে সাথে এটা বাড়বে, বিকজ আমরা যেমন পদ্মা সেতু যেভাবে এই সরকার আমলে পদ্মা সেতু শুরু হয়েছে, যদি পদ্মা সেতু ওইদিকে হয়ে যায়, আপনি দেখবেন ঢাকা শহরে, আমি মনে করি ব্যক্তিগতভাবে, আপনারা এগ্রি করবেন কিনা, যে একটা প্রেশার কমে যাবে। কিন্তু কারণ একটা গ্রুপ কিন্তু ওই পদ্মার ওপার থেকে এসে কিন্তু দিনে দিনে অফিস করে চলে যাওয়ার মতো সুযোগ তৈরি হবে। এবং আপনার এটা এই শহরের উপরে যে একটা, আমরা সবসময় মনে করি এই শহর, আমি যেটা নিজে নিজে বলি যে এই শহর একটা শ্বাসকষ্টের মধ্যে ভুগে, ও ভেন্টিলেশন নিয়ে এখন আছে আর কি। যে এখন কোভিডে যেমন কেউ আক্রান্ত হলে আপনার তাকে ভেন্টিলেশন দেওয়া হয়, এই শহর যদি আপনি ইউটিলিটির কথা চিন্তা করেন, ওয়াটার লেয়ার কিন্তু অনেক নিচে নেমে গেছে। এরপরে যদি আপনি সোয়ারের চিন্তা করেন, আপনি দেখবেন প্রতি সারা বছর ধরে কাটতে থাকে। স্টিল এই যে আজকে আমার অফিস 27 নম্বরে, আমাদের ওখানে মানে বৃষ্টি 1 ঘন্টা হলে গলার কাছাকাছি, মানে গলা হাইটের একটু নিচে আপনার পানি হয়ে যায়। তো এই ধরনের একটা জায়গা দেখেন, এত বড় বড় পাইপ বসানোর পরে, এটা বিকজ অফ দা, আপনি যত বড় পাইপ বসান না কেন, বিকজ অফ দ্য পপুলেশন, এই পপুলেশন ইজ গোয়িং টু বি সো অ্যালার্মিং, মানে নাম্বারটা এত অ্যালার্মিং লেভেলে গিয়েছে। আলটিমেটলি যেটা আপনি বললেন যে গেটেড কমিউনিটি করার জন্য, এবং যদি আমরা কমিউনিকেশনটাকে ভালো করতে পারি, লাইক পদ্মা সেতু বা এরকম কিছু আর অ্যাড করে দিতে পারি, যেমন চিটাং এর ওইদিকে 4 লেন করে দিয়েছে, এখন কিন্তু আপনি অনেক ফাস্টার মুভ করতে পারেন ওইদিকে। তো এরকম, এবং এই মুহূর্তে যেগুলো আপনার এলিভেটেড এক্সপ্রেস যেগুলো হচ্ছে, ওগুলো যে আলটিমেটলি ইনশাল্লাহ আরো হয়তো আরো নতুন কিছু অ্যাড হবে। এটা যদি হয়, সরকারের যে মনোবৃত্তি এবং যে এখন কর্মযোগ্য চলতেছে, আমার বিশ্বাস ঢাকা শহরে আমরা চাপ কমানো আসলে রিয়েলি দরকার, খুব দরকার এটা, মানে এবং রিয়েল এস্টেট বেড়ে যাবে। যে হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল এস্টেটের সম্ভাবনাটা অপরিসীম। গেটেড কমিউনিটি না হোক, আরবান সিটি তো হওয়া সম্ভব। এটা তো অবভিয়াস, ইট ইজ অ্যান অবভিয়াস যে এটা আমাদের আসলে আরবান সিটি তো একটা প্রতিবন্ধকতা কোথায় কোথায় দেখি, রশন ভাই প্লিজ, আরবান সিটি হতে সমস্যাটা কোথায়? দেখেন, প্রথমত আমি যেই দৃষ্টিতে দিতে চাই সেটা হলো যে আমরা কিন্তু এই মুহূর্তে ল্যান্ডে কিন্তু গভর্নমেন্টের যে ফান্ডিং যে সিচুয়েশন সেটা কিন্তু আমাদের নাই। আমরা অ্যাপার্টমেন্টে যে সুযোগ সুবিধা পাই সেটা কিন্তু আমরা ল্যান্ডে পাই না। এখন প্রশ্ন হলো যে আমরা যখন ল্যান্ডে যাব, এতটা ভাস্ট আসলে এটা নিয়ে কাজ করতে হয় প্রত্যেকটা মানুষকে অ্যারাইজের পরে, যে জায়গাটা আসলে আমাদের ফান্ডিং একটা অন্তরায় হয়ে কাজ করে। তো এটা যেহেতু একটা মূল প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত হলো যে দেখেন, মানুষের কনজাম্পশন পাওয়ার এবং চাহিদাটা কিন্তু একটু হাইলি চলে আসছে। আমি হয়তো আজকে থাকছি বাড্ডাতে, বাট আমার হয়তো প্ল্যান হচ্ছে যে আমি একটু গুলশানের পাশে থাকি। তো সেই জায়গাটা যখন আমরা কাজ করছি, মানুষ আসলে এই যে আরবান যে কমিউনিটি, সেটাকে নিয়ে আসলে চিন্তা করতে কেন যেন চায় না। তো আমরা আসলে যেটা পরিকল্পনা করি যে হ্যাঁ, ইয়াস, এখন সময় আসছে এটাকে নিয়ে সলিড পরিকল্পনা করার। আপনি দেখে থাকবেন যে ঢাকা শহর ছাড়ছে মানুষ কেন? কারণ তার ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে
সে যে কাজ করেছে ঢাকায়, বাট কিছু পরিস্থিতির কারণে হয়তো সে কোপ আপ করতে পারিনি ঢাকা শহরকে। বাট আমি যদি তাকে এই সুযোগটা দিতাম, তাহলে আমি তার প্রপার ইউটিলাইজেশনটা করতে পারতাম, তার ক্রিয়েটিভিটিটা নিতে পারতাম, তাকে আমি রাখতে পারতাম, এবং সেটা দ্বারা আমি মনে করি অর্থনীতিটা উন্নতি হতো। সেই জায়গাটাতে এই মুহূর্তে কাজ করার সুযোগ আসছে, এবং রিয়েল এস্টেট সেক্টরে এখন কিন্তু এটা নিয়ে ভাবার সময় আসছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা নতুন করে সংযুক্ত হচ্ছেন তাদেরকে থাকতে বলছি, রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স আয়োজিত আজকের ফেসবুক লাইভে আমরা কথা বলছি আগামীর অর্থনীতি এবং রিয়েল এস্টেট সেক্টর নিয়ে। আমাদের সাথে রয়েছেন জনাব ফয়সাল মিয়া এবং জনাব এমডি রওশন আল মাহমুদ। আবার কোভিড-19 নিয়ে কথা বলি। এই কোভিড-19 এর কারণে আমাদের বহুতল ভবনের ডিজাইনগত কোনো পরিবর্তন আমাদের ডিজাইনারদের মধ্যে বা আমাদের মার্কেটে এই আসতে পারে কিনা, কনসেপচুয়াল? স্যার ফয়সাল স্যার। প্রথমেই যেটা হচ্ছে যে ডিজাইন একটা পরিবর্তনশীল বিষয়। এটা ওয়েদার কোভিড-19 এক্সিস্টস অর নট, ডিজাইন উইল রিমেইন একটা পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সব সময়। কারণ আমাদের যে রুচি পছন্দ, এটা খেয়াল করবেন, আপনি একটা শার্ট যদি আপনাকে বলা হয় যে এই যে আপনি হোস্ট করছেন এবং প্রতিদিন বলা হয় যে আপনি একটা শার্ট পরে করবেন, ইউ উইল নট লাইক ইট। এটা মানুষের আমাদের সৃষ্টি এভাবেই যে আমরা পরিবর্তন পছন্দ করি, এবং ডেফিনেটলি টুয়ার্ডস পজিটিভ এবং টুয়ার্ডস, আর আমরা এমনিতে মানুষ জন্মগতভাবে সুন্দরের পূজারী, আমরা ভালো কিছু সবসময় অ্যাডপ্ট করতে চাই এবং ভালো কিছুর অংশীদার হতে চাই। তো যেটা হয়েছে যে ডিজাইনে কোভিড-19 ক্ষেত্রে যদি বিল্ডিং ডিজাইনের কথা বলি, ওই রকম কোনো পরিবর্তন আমার মনে হয় না, আমার যেটা ব্যক্তিগত যে মনে হচ্ছে না এরকম কোনো। কিন্তু ডিজাইন অলওয়েজ আপনি খেয়াল করবেন, যদি আমরা সম্ভবত কমন ফ্যাসিলিটিতে একটা পরিবর্তন আসলেও আসতে পারে। দেখেন, আমরা যেমন কমন ফ্যাসিলিটিতে আমরা সুইমিং পুল বলতেছি, জিম বলতেছি, কনফারেন্স হল বলতেছি, এর সাথে কোনো একটা কিছু রোশন স্যার কি কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলেন? আমি একটা ব্যাপার শেয়ার করতে চাই, সেটা হলো যে কোভিড পরবর্তী বা কোভিড সময়ে ডিজাইনগত পরিবর্তনের দিকটাকে আমরা চিন্তা না করে আমার মনে হয় যে সিস্টেমগত কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। এটা হয়তো ডিজাইনগত না, বাট সিস্টেমগত। লাইক আমরা যখন যে কোনো বিল্ডিং এ যখন আমরা থাকছি, যত্র ময়লা ফেলছি, যত্র গাড়ি পার্কিং করছি, যত্র চলাফেরা করছি, সেই জায়গাগুলোকে কিন্তু এখন মানুষ কিন্তু সচেতন হয়ে পড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি দেখবেন যে প্লান্টেশন এবং প্রত্যেকটা জায়গায় যে আসলে কোনটা করলে আমার জন্য আসলে লাইফটা একটু পরিবর্তন হয়। সো আমি এখানে বলবো যে বিল্ডিংগত বা ডিজাইনগত দিকে না হয়ে সিস্টেমগত দিকের পরিবর্তনটা সম্ভবত আমরা পাবো। স্যার ফয়সাল স্যার শেষ করুন। এক্স্যাক্টলি মাহমুদ ভাই যেটা বললো যে ডিজাইন না, বেসিক্যালি আমাদের যে লাইফস্টাইল, মানে দ্য ওয়ে উই হ্যাভ বিন লিডিং আওয়ার লাইফ, আমরা যেভাবে চলে পড়ে অভ্যস্ত, একটা টিস্যু নিয়ে গাড়িটা গ্লাসটাকে একটু পুশ করে নেমে মানে ফেলে দিলাম, এই যে একটা জায়গা। এবং আমি প্রতি মুহূর্তে আই এম দ্য রিজন টু মেক ডার্টি অফ এ সিটি ওয়ার আই বিলং, ওয়ার আই লিভ। তো এই ধরনের একটা জিনিস যে আমাদের মানসিকতায় আমি মনে করি যে একটা বড় অংশের যারা আমরা এই সময়, আমি একটা লেখা লিখেছিলাম যে করোনা পরিস্থিতিও আমার উপলব্ধি। সেই উপলব্ধির মধ্যে একটা জায়গায় আমি এটা বলেছিলাম যে মানে এটা একেবারে ভিতর থেকে আসছিল লেখাটা, যে এর জন্য লেখা আর কি। তো যেটা এরকম বিষয়টা হলো যে দেখেন, আমরা যখন করোনা পরিস্থিতি শুরু হলো তার আগে আগে আপনি খেয়াল করবেন দিল্লি দূষণের দিকে কিন্তু এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব খারাপ ছিল। দিল্লির পরপরই কিন্তু ঢাকার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমরা মনে করেন, আমি নিজে একটু ক্রনিক অ্যালার্জি অ্যাজমার পেশেন্ট আমি, তো আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে আমার জন্য মানে লাইফ বিকাম বিট অফ ডিফিকাল্ট, কারণ আপনি এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা খুব খারাপ হয়ে গেল। কিন্তু কোভিড-19 শুরু হওয়ার পর থেকে আপনারা কিছু ঘটনা পরিলক্ষিত হয়েছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা ওয়ার্স থেকে মডারেট এবং ফাইনালি এটা বেটার হয়েছে। এট দ্য সেম টাইম আপনি খেয়াল করবেন কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা মানুষদেরকে যেতে দিলাম না বিকজ অফ দ্য সিচুয়েশন। ওখানে বিচের খুব কাছাকাছি এসে আমাদের ডলফিন মানে লম্পজম্প করতে দেখা গেছে। সো দেখেন, আমরা আমাদের নিজেদের প্রকৃতিটাকে এমন জায়গায় আমরা নিয়ে গেছি, প্রকৃতির গলা টিপে ধরেছিলাম আমরা। সো এই যে এইখান থেকে বের হয়ে এসে ভাই যেটা বললো মাহমুদ ভাই, যে
আপনি আপনার ময়লাটা ওয়েস্ট ম্যানেজমেন্টটা কি হবে, হ্যাঁ, এটা পার্সোনাল লেভেলে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে, অথবা আপনার হাউজিং এর যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা হয়, হ্যাঁ। তো এর বাইরে যে আমরা যে একটা ক্লিন পরিবেশে থাকা, পরিবেশটা নিজের জন্য ক্লিন রাখা, আরেকজনের জন্য এটা ইয়ে করা, ক্লিন পরিবেশ অফার করা, এই ধরনের কিছু ব্যাপারে আপনার একটা আমার মনে হয় একটা বড় পরিবর্তন আসবে। এবং এই পরিবর্তন শুধু বিল্ডিং না, আমাদের নিজেদের জীবনে একটা বড় ধরনের একটা পজিটিভ এডিশন হবে, এটা আমার মানে আমি মনে করি আর কি। জি, আমরা যেভাবে বলছিলাম যে রিয়েল এস্টেট সেক্টরের গুরুত্বটা যেমন অপরিসীম, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনিও আমাদের এই সেক্টর নিয়ে চিন্তা করেন। এবারে বাজেটে আমরা দেখেছি যে কিছু কিছু পজিটিভ জিনিস আমাদের জন্য এসেছে। তো আমরা যদি বাজেট নিয়ে কোনো কিছু বলি, আমাদের সামনে কি পাচ্ছি, মানে পেয়েছি আর কি, পাচ্ছি তার বলার কি নাই অবশ্যই। আমাদের অ্যাড করুন স্যার, রোশন স্যার প্লিজ, বাজেটে আমরা কি পেয়েছি। বলতে চাই সেটা হলো যে রিয়েল এস্টেট এমন একটা শিল্প যেটা হলো যে আপনি দেখবেন যে এই সেক্টরে কোনো বাজেট না থাকলেও সে সামনের দিকে এগিয়ে চলার ক্ষমতা রাখে সর্বপ্রথম। তার মানে আমি অবশ্যই সেই সব মানে রিয়েল এস্টেট সেক্টরের যারা মাননীয় মালিক পক্ষ আছেন, আমি প্রত্যেকটা মালিককে ধন্যবাদ দিতে চাই। আমি কর্মীদেরকে অসাধারণ মানে তাদের মানে কাজের জন্য ধন্যবাদ দিতে চাই, কারণ তারা লিডিং ইন ফ্রন্টে এসে বাংলাদেশের ইকোনমিকে একটা ভালো অবস্থানে দাঁড় করাচ্ছে, বাট উইদাউট সাপোর্ট। এই সাপোর্টটার ক্ষেত্রে আপনি দেখবেন যে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি বসুন্ধরা, দেখেন তার স্ট্রাকচারাল দিক। আমি যদি বলি আফতাবনগর, দেখেন তার স্ট্রাকচারাল দিক। প্রত্যেকটা জায়গায় যেভাবে কাজ করছি আমরা, সেই জায়গাটা কিন্তু অসামান্য দক্ষতাই কিন্তু রিয়েল এস্টেট সামলাচ্ছে। বাট এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সময় আসছে রিয়েল এস্টেটকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিছু সহযোগিতা। আমাদের দেখবেন রিয়েল এস্টেট সেক্টরে এই মুহূর্তে বাজেটের জন্য রিহ্যাব থেকে একটা প্রস্তাবনা আসছে। আপনি গভর্নমেন্ট থেকে একটা দিয়েছে যে হ্যাঁ আমরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের জন্য একটা সহযোগিতা করছে। সেই জায়গাটাতে দেখেন আমরা যদি একটা পরিকল্পনা সাজাইতে পারি, আমরা রিয়েল এস্টেট কেন আসলে শুধু আবাসন নিয়ে ভাবছি, আমরা আবাসনের বাইরেও অনেকগুলা কাজ আছে। আমরা যদি আজকে নিজের যদি ব্যক্তিক চিন্তা ধরি, আমি যখন কাজ করছি, আমি যে শহরে জন্মগ্রহণ করেছি সেই শহরের কিছু দায়িত্ববোধ আছে। আমি যে মানুষের কাছে বড় হয়েছি সেই মানুষের জন্য কিছু করার আছে। তো সেই জায়গাটা যখন আমরা করতে পারবো, সেখানে প্রত্যেকটা জায়গায় সহযোগিতার দরকার হয়। তো সেই সহযোগিতার জায়গায় আমি বলবো দেখেন, গভর্নমেন্টের একটা ব্যাপারে অবশ্যই পরিকল্পনা থাকা উচিত যে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যদি আমি পূর্বাচলকে যদি কনসিডারেশনে নেই, প্রায় 30,000 প্লট আছে। এই 30,000 প্লটকে যদি আপনি আগামী 2 বা 3 বছরে রেডি করতে চান, আমি ধরে নিচ্ছি আপনি আগামী 2 থেকে 3 বছরে 10,000 প্লট রেডি করে ফেলবেন। বাট একটা জায়গায় চিন্তা করতে হবে যে আমি যদি 10,000 প্লটটা রেডি করে ফেলি, তাহলে আমাকে 10,000 ফ্ল্যাট তৈরি করতে হবে। থিঙ্ক অ্যাবাউট যে বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরের বিভিন্ন যে কোম্পানি, যারা রিনাউন্ড কোম্পানি, তারা প্রত্যেকে 10টা করে বিল্ডিং করবে অথবা 100টা করে বিল্ডিং করবে এই জমির উপরে। এখন বাংলাদেশের 10টা কোম্পানি যদি 100টা করে বিল্ডিং করে, তাহলে টোটাল মিলে 1000 বিল্ডিং তৈরি হয়। বাকি 9,000 কে বানাবে? তার মানে রিয়েল এস্টেটের সম্ভাবনা অবারিত, রিয়েল এস্টেটের সম্ভাবনা এটা অকল্পনাতীত। সেক্ষেত্রে গভর্নমেন্টের উচিত যদি প্রত্যেকটা সেক্টরকে সহযোগিতা করে যে আমি আপনাকে ফাইন্যান্স করব, আপনি এখানে অ্যাপার্টমেন্টে যান উইথ এ মিনিমাম প্রাইস, গভর্নমেন্ট সেখানে যদি সহযোগিতা করে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ এখনকার যে মধ্যবিত্ত, তারা তাদের কষ্টার্জিত অর্থটাকে একদম রিয়েল এস্টেট সেক্টরে বিনিয়োগ করে তারা নিজস্বভাবে সারা জীবনের একটা পথ পাবে। সেক্ষেত্রে আমি গভর্নমেন্টের কাছে প্রত্যাশা করব অবশ্যই এই ব্যাপারটা গভর্নমেন্ট খুবই পজিটিভলি নেবেন। এবং যেহেতু পূর্বাচলের প্রোগ্রেস দেখেছি, আমরা মাওয়া রোডের প্রোগ্রেস দেখেছি, রোড কমিউনিকেশন দেখেছি, আমরা একটা ব্যাপার সবসময় বিলিভ করি, রোড চেঞ্জ দ্য সিভিলাইজেশন। আপনি দেখবেন যে এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো নিউ ডাইমেনশন অফ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম। লাইক এমআরটি লাইন 1 পূর্বাচল ভিত্তিক হচ্ছে,
আপনি ঢাকা থেকে মেট্রো রেল হচ্ছে, বিকজ অফ গভর্নমেন্টের আন্তরিকতা অসামান্য। শুধু এই আন্তরিকতার সাথে যদি রিয়েল এস্টেট সেক্টরকে সহযোগিতা করে, আজকে আমি পূর্বাচলে মেট্রো রেল টানছি, আজকে আমি কমলাপুর পর্যন্ত মেট্রো রেল টানছি, আজকে গভর্নমেন্ট যদি সেই ফান্ডিংটাকে যদি প্রপার ইউটিলাইজেশন করে যদি প্রত্যেকটা কোম্পানিকে যদি সহযোগিতার হাত বাড়ায়, অবশ্যই সেই কোম্পানিগুলা গিয়ে কিন্তু একটা মানুষের বাসস্থানের ব্যবস্থা করবে। এই ব্যবস্থার বলে কি হবে, সেই ব্যক্তি কিন্তু ইজিলি সেই ট্রান্সপোর্টেশন সিস্টেমে খুবই অনায়াসে যাতায়াত করতে পারছে, তার লাইফটাকে সহজ করে নিয়ে আসছে। সো গভর্নমেন্ট যখন আমাদের এতটুকু সহযোগিতা, এত বড় সহযোগিতা করেছে, আমার ব্যক্তিগত প্রত্যাশা রিহ্যাব থেকে, যেহেতু রিহ্যাব আমাদের একটা বড় সংগঠন, আমি রিহ্যাবের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই এই মুহূর্তে উচিত গভর্নমেন্টকে একটা প্রপার গাইডলাইন দিয়ে যে এই শিল্পটাকে বাংলাদেশের জিডিপিতে যেন, জিডিপি যেহেতু আমরা যেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যাওয়ার উদ্দেশ্যে কাজ করছি, সেই জিডিপিটাকে যেন আমরা আরেকটু ইনক্রিজ করতে হলে আমরা এই রিয়েল এস্টেট সেক্টরকে কিন্তু বেশি বিনিয়োগ করি। এটা আমার একান্ত চাওয়া। রোশন ভাই, আমি একটু অ্যাড করি। আমরা আমাদের অর্থনীতিতে রেমিটেন্স, রেডিমেড গার্মেন্টস এবং তারপরেই কিন্তু রিয়েল এস্টেট, 3R। রিয়েল এস্টেট নিয়ে আমার যে ভাবনা, আমি একটু অ্যাড করি, যদিও আপনাদের কাছে আলোচনা, আমি আপনাদের কাছে শুনতে চাই, আমার ভাবনাটা একটা বলি। সেটা হলো রিয়েল এস্টেট সেক্টরে 80 থেকে 90 হাজার কোটি টাকার বাজার। আপনি যেভাবে বলতেছিলেন, এখানে প্রায় 450 থেকে 470টা খাতের ব্যবসায়ীরা এর সাথে জড়িত। কোন ব্যবসায়ীরা? এরা হলো জমি কেনা বেচার থেকে শুরু করে, জমি ভরাট থেকে শুরু করে বিল্ডিং বানানো পর্যন্ত। এরপরে কিন্তু একটা বিরাট খাত রয়ে গেছে, সেটা হলো আফটার সেল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এইটা কিন্তু, এই বিজনেসটা কিন্তু বাংলাদেশে এখনো ডেভেলপ করে নাই। তার মানে শেয়ার করতে চাই, দেখেন আমরা প্রত্যেকটা বিল্ডিং সেক্টরে যেটা করছি, এই যে মেইনটেনেন্স যে কথাটা বললেন, এই পরিবর্তনটা কিন্তু আসা উচিত এবং আসবে। লাইক আমরা প্রত্যেকটা বিল্ডিং এ একজন সিকিউরিটি গার্ড রাখছি, 2জন সিকিউরিটি গার্ড রাখছি। আমি সবাইকে সম্মান রেখেই বলছি, আগে আমাকে ডিসিশন নিতে হবে, আমি কি সিকিউরিটি মেইনটেইন করছি না দারোয়ান মেইনটেইন করছি। ইন জেনারেল যদি টার্ম বলি, আমি কি আসলে এক্সপার্ট তৈরি করতে পারছি? আমি কি একজন সিসিটিভি মেইনটেইন করতে পারছি? আমি কি পানির পাম্পটাকে ঠিকমতো প্রপার ইউটিলাইজ করতে পারছি? আমি কি মানুষকে ঠিকমতো কনভিন্স করতে পারছি? এই জায়গাগুলোতে কিন্তু এখন অনেক সুযোগ আসছে। নট অনলি দ্যাট, অনেক ফ্ল্যাট ওনার আছে এখানে, ফ্ল্যাট তালাবদ্ধ করে হয়তো দুবাইতে গিয়ে থাকতেছে, তার ফ্ল্যাটটাও মেইনটেনেন্স করার লোক নাই। আমি যে ফ্ল্যাটে থাকতেছি সেই ফ্ল্যাটটা আমি 2 বছর পর রং করব, সেরকম একটা প্রফেশনাল দক্ষ টিম নেই। আরেকটা বিষয় যেটা আমাকে ভাবায়, যে একটা ফ্ল্যাট ওনার মানেই মানুষের একটা ধারণা সৃষ্টি হয়ে গেছে যে এই লোকটার ওই নো আস্কিং ইনভেস্টমেন্ট নিয়েই সে আসছে। এইটাই নো আস্কিং ইনভেস্টমেন্ট আমার কাছে, আমি আসলে খুব ক্ষুদ্র মানুষ, আমার কাছে মনে হয় সিগারেট ওয়ালারা যেভাবে বলে যে আমি তো জিডিপিতে ট্যাক্স দিতেছি, ঠিক যে পরিমাণ ট্যাক্স দেয় সিগারেটের কারণে তার 3 গুণ পরিমাণ মেডিসিন আমদানি করতে হয়। খুব সহজ ভাষায় যদি বলি, নো আস্কিং ইনভেস্টমেন্টটা কিন্তু আমার মতামত অনুযায়ী রিয়েল এস্টেটকে পিছনের দিকে নিয়ে যাবে। এটা আমার মতামত। প্লিজ, যদিও আমরা এবারকার বাজেটে আমরা দেখেছি, আমরা ধরে নিচ্ছি যে এটাও আমাদের একটা ভালো ইয়ে আসবে। তো সম্ভাবনা আমাদের যে এত বড় একটা বিজনেস খাত, প্রায় 80 থেকে 90 হাজার কোটি টাকার ইয়ে, এইটা এই অর্থ বছরে আমরা কতটুকু এগিয়ে নিতে পারবো? আমাদের ফয়সাল মিয়া স্যার। বাজেটের বিষয়টা আসলে আমার যেটা মনে হয় যে রিয়েল এস্টেটকে বাজেটের ক্ষেত্রে খুব একটা যে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়, অথবা যারা বাজেটের সাথে সংশ্লিষ্ট তাদের প্রতি সম্মান রেখে বলছি, আমরা অতি ক্ষুদ্র মানুষ। বাজেটের সময় রিয়েল এস্টেটের কোন জায়গায় আসলে রাখা হয়, মানে এটা কি ওই টেবিলে থাকে কিনা, যে রিয়েল এস্টেট ইজ এ সেক্টর। আপনি যেটা বললেন, আমাদের মাহমুদ ভাই বলেছেন যে আমরা যে সেক্টরকে সিরিয়াল করি কন্ট্রিবিউশনের দিক দিয়ে, ইট ইজ ওয়ান অফ দি মানে মোস্ট কন্ট্রিবিউটিং সেক্টর অ্যাজ ফার এজ লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন। মানে এটা লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, যে কোনো ব্যবসার লিঙ্কেজ ইন্ডাস্ট্রি অনেক হাই। আপনি যদি শুরু করেন সেই যেখান থেকে ওই পাথরটা তুলে বা বালুটা তুলে, বা সেই সিমেন্ট ইন্ডাস্ট্রি, ব্রিক্স ইন্ডাস্ট্রি, অনেকগুলো ইন্ডাস্ট্রি যদি আমরা পড়ে যাই, ওই ইন্ডাস্ট্রিগুলা কিন্তু, ওই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কনজিউমার কিন্তু
বড় কনজাম্পশন কিন্তু রিয়েল এস্টেট থেকে হয়। সো যেটা বললেন দিন শেষে খালি একটা জিনিস আমি যেটা সবাইকে আওড়াইতে দেখি বাজেট হওয়ার পরে, সেটা হলো যে কালো টাকা সাদা হয়ে গেছে। এবং আমার যারা যাদের আমি যাদের সাথে আমি ক্লায়েন্ট বেসের কথা বলতেছি, যাদের সাথে উঠা বসা, ওনারা বলেন যে ভাই আপনার তো এখন কালো টাকা সাদা করতে বলছে, এখন আপনি জমি তো নিতে পারবেন, এখন আমার 2 কোটির জায়গায় 5 কোটি টাকা দিবেন, ধরেন আমার ল্যান্ড ওনার আমাকে বলতেছে। সো বিষয়টা হয়েছে কি, এখন কালো টাকা, আমি বলি যে কালো টাকা আসলে আছে কিনা। আগে যেটা হতো যে কালো টাকা এখানে থাকতো, কালো টাকা বলতে আমরা যেটা বুঝি যে যেই টাকাটা প্রপারলি আয় করে দেখানো হয় নাই বা আয়কর দেওয়া হয় না, এটাকে বোঝা হয়। তো এখন এইসব সব টাকা বাউন্ডারি, আমরা যদি দেশকে একটা বাউন্ডারি দিই ক্রিকেটের মাঠের মতো, ওটা ছক্কা হয়ে যায়, ছক্কা হয়ে ওই মাঠের বাইরে চলে যাচ্ছে। মানে ওই বলটা যদি বলি আমি, সেই কালো টাকার ওই বলটা ছক্কা হয়ে মাঠের বাইরে গ্যালারিতে, মানে আপনার দেশের যে টেরিটরি, এই টেরিটরির মধ্যে যদি কালো টাকাও থাকে ভিতরে, তাহলে কিন্তু আপনি এটার হিস্সা পান। এটা নানান ভাবে কিন্তু ল্যান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা মনে করেন কোনো ব্যবসার ক্ষেত্রে যদি ইনভেস্ট, এটা নানান ভাবে অর্থনীতিতে কিন্তু এটা ভূমিকা রাখে। এখন প্রশ্ন হলো সেই কালো টাকা এখানে আছে কিনা। সেটা এখনকার সময়ে লাস্ট আপনি যদি অনেকগুলা মিসঅ্যাপ হয়েছে অর্থনীতিতে, ইকোনমিক্সে, ফাইন্যান্সে, বাংলাদেশের যে 3,000 কোটি, 5,000 কোটি, 6,000 কোটি, 2,000 কোটি, এটা 10 কোটি, 5 কোটি, 1 কোটি না, মানে হাজারে হাজারে চলে গেছে। স্যার একটু অ্যাড করি, আমার কাছে আপনি যেটা বললেন না বাজেটের সময় আমাদের ফাইলটা আসলে কোথায় থাকে, আমার একটা ধারণা যারা এই ফাইল নিয়ে নাড়াচাড়া করেন তারা হয়তো ভাবেন যে এটা তো কালো টাকার মালিক, দ্যাট ইজ ওয়াই আমাদের এই গুরুত্বটা থাকে না। এটা আমার একটা পারসেপশন আর কি। আমার এটা ধারণা। এবার যেটা রেজিস্ট্রেশন কস্টে বা আপনার রেজিস্ট্রেশন কস্ট যদি 2% 1% হয়েছে, এগুলো হয়তো বা কিছু কিছু হয় কি, এই 1% বায়ারের মনে একটা কিন্তু একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পেলে সে হয়তো বা অনেকেই রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি না করার ফলে গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু একটু ঝামেলা হচ্ছে। আবার আমরা যাদেরকে রেজিস্ট্রি করে দিতে পারছি না, তারা হয় কি, এই যে মালিকানা যখন হচ্ছে না, তখন কিন্তু কতগুলো লিগ্যাল কমপ্লিকেসি তৈরি করতেছে। তো আমি মনে করি এটা কম হলে, আমার যেমন এই 1% কমিয়েছে বলে আমি কম হলে 100 থেকে 150 ফোন পেয়েছি, যারা আমি যেহেতু রিয়েল এস্টেট কাজ করি, যারা আমার নেইবার, যারা ফ্রেন্ডস, ফ্যামিলি, যারা কাস্টমার, সবাই ফোন করেছে যে। তো আমার মনে হয় এই সেক্টরটাকে, আমার মনে হয় আপনি যেটা বললেন, আমরা যেটা মনে করি, এটা বাজেটের সময় 2 টেবিলের একটা প্রপার জায়গায় থাকে, বাজেট যে টেবিল থেকে যে ফাইলগুলো থাকে সেখানে যদি এটাকে গুরুত্ব দেওয়া হয়, এই সেক্টর কিন্তু একটা বড় রোল প্লে করতেছে। আরেকটা হলো যে আমার যেটা মনে হয়, আমরা যারা রিয়েল এস্টেটে কাজ করতেছি বা আমাদের যারা মালিক পক্ষ হিসাবে যারা আছেন, তাদের যে সংগঠন রিহেব, তারা শুধু একটা মেলা আয়োজন করে যেন শেষ না হয়ে যায়, আরো যদি কিছু কাজ করে, যে কারণ রিয়েল এস্টেট যে এত একটা ইম্পর্টেন্ট সেক্টর, আমরা রিয়েল এস্টেট রিহেব থেকে কোনো সেমিনার, সিম্পোজিয়াম, কোনো বক্তব্য, ওইরকম কোনো ক্রিয়েটিভিটি বা এরকম কোনো একটা মানে প্ল্যাটফর্ম দেখি না, যে প্ল্যাটফর্ম থেকে পিপল উইল কাম টু নো, অথবা গভর্নমেন্ট উইল এমফাসিস অন দ্য সেক্টর, যে হে ইয়েস রিয়েল এস্টেট এটা একটা সেক্টর যেটা জিডিপিতে কতটুকু ভূমিকা পালন করতেছে, এখানে কত লোক কাজ করতেছে, এরকম যেটা বাৎসরিক যদি একটা সার্টেন টাইম পরে পরে যদি এটা নিয়ে একটা কিছু করে, যেটা সরকারের সাথে ইন্টিগ্রেটেড কিছু। আর মাহমুদ ভাই যেটা বলেছিল যে, একটু আগে বলেছিল যে, এই যে সরকার মনে করেন যদি রিয়েল এস্টেটের এই কোম্পানিগুলোকে তার ডেভেলপমেন্টের অংশীদার হিসাবে নিতে পারে, মনে করেন এই যে উনি যেটা বললো যে পূর্বাচল, এরকম অনেক পূর্বাচল আছে, উই ক্যান ডিসকভার ইট। এখন হয় কি, এই যে আরবান সিটির কথা বলেছেন, আমি যদি একটু ব্যাকে চলে যাচ্ছি, আমি জাস্ট কানেক্টিং দ্য লাইন, আমি ওইগুলোকে কানেক্ট করতেছি। যে আপনি আরবান সিটি বলেন, একটা ডেভেলপার তার কিন্তু সবসময় ফোকাস থাকে যে আমার ব্রেক ইভেন পয়েন্টটা কোথায়, আমি এত ইনভেস্ট করব, আমি অত বিক্রি করতে পারবো কিনা, সে কিন্তু সবসময় এগুলা নিয়ে কিন্তু সবসময় চিন্তা করে। কারণ সরকারি প্রতিষ্ঠান বা সরকারের প্রতিষ্ঠান প্রতি বছর বছর লস দিচ্ছে, সমস্যা নাই, কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু তার এভরি কনসার্নে চায় যে আমি যেন লাভ না হলে আমার ব্রেক ইভেন পয়েন্টে যেন আমি থাকতে পারি, না হলে তো সে সার্ভাইভ করতে পারবে না। যদি এদেরকে নিতে পারে এবং ফাইন্যান্স করতে পারে, যে গভর্নমেন্ট ফাইন্যান্স করলো, আমরা ডেভেলপমেন্ট করে দিলাম, আমাকে যদি অংশীদার বানায়, তাহলে কিন্তু দেশের উন্নয়ন বা উন্নয়নের অংশীদার হতে পারবো আমরা, এবং এই সেক্টর আরো বড় ভাবে, মানে আরো সিগনিফিকেন্ট ওয়েতে কন্ট্রিবিউশন করতে পারবে এই সেক্টরকে। আমাদের মনে হয় আমরা যারা সেলসে কাজ করি তাদের দায়িত্বটা আরো অনেক বেশি হয়ে গেছে করোনার কারণে, যোগাযোগ রাখা এবং আমরা যে ফিল্ডে আছি সেটা জানান দেওয়া, এটা আমাদের দায়িত্ব।
আর যেটা বললেন সার্ভাইভ করাটা হলো এখন কিন্তু এই করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেল যে বিজনেস ইজ লাইক রাইডিং বাইসাইকেল, আইদার ইউ কিপ মুভিং অর ফল ডাউন। তো এখন এক্স্যাক্টলি। কিন্তু স্যার এইটা আপনার যদি এই মুহূর্তে আপনি যদি বন্ধ হয়ে যান, যেটা আমি মনে করি, যদি এই মুহূর্তে কোনো কোম্পানি বলে আমি আরেকটু দেখি অবজারভেশনে চলে যান, ইউ উইল বি, আপনি অবজারভেশনে চলে গেছেন, আপনি কাউকে অবজার্ভ, আর আপনাকে লোকজন অবজার্ভ করতেছে কারা? হু আর দে? দ্য মার্কেট। মার্কেট ইনক্লুডস হোম? ইওর কাস্টমার, ইওর স্টেক হোল্ডার্স। এবং আপনাকে ইভেন যে রড সিমেন্ট আপনার কাছে দিচ্ছে সেও কিন্তু বলবে যে না, দিস গাইজ ইজ নট মুভিং, সো তার কাছে ইনভেস্টমেন্ট করাটা আমার জন্য কুড বি এ রিস্ক। এই জন্য আপনাকে বললেন যে আপনি যেটা বললেন রাইট ওয়ার্ড, শুড বি এ বাইসাইকেল, ইউ হ্যাভ টু মুভ। এখন স্পিড কি হবে সেটা হয়তো বা আপনি এখানে একটু স্লো হতে পারে। লাইক স্ট্র্যাটেজি, এক্স্যাক্টলি। পলিসি ইজ ইউ শুড বি ফলো বাইসাইকেল, ইউ শুড বি অন এ মুভ। এটা Okay. হলো policy, জি। এই পরিকল্পনা যে আমার গুরুত্বপূর্ণ সময় কখন এবং আমার গুরুত্বপূর্ণ কাজ কি। এক্স্যাক্টলি। করোনা কিন্তু আমাদেরকে আরেকটি জিনিস শিখিয়ে দিয়ে গেল যে কাস্টমার কিন্তু আমাদেরকে অবজার্ভ করবে, সব সময়ই করে। সবসময় করে। ক্ষেত্রে আমাদের রিয়েল এস্টেটে কিন্তু একটা, আমি এই নেগেটিভ শব্দটাই ইউজ করব, একটা দুর্নাম আছে, কমিটমেন্ট। সবাই না, ম্যাক্সিমাম আমাদের ভালো কমিটমেন্ট রক্ষা করে না। এটা কিন্তু রিহাবের একটা দায়িত্ব। সে রিহাবের মেম্বার হোক বা না হোক, সে যদি কমিটমেন্ট না করে, কেউ ফ্ল্যাট বুকিং দিছে, সেই ফ্ল্যাটটা টাইমলি হ্যান্ড ওভার না করা, এগুলো রিহাবের কাছে গেলে রিহাব নিশ্চয়ই এগুলো করে। আরো শক্তভাবে করলে আমাদের এই রিয়েল এস্টেট সেক্টরে যে দুর্নামটা আছে সেটা কেটে যাবে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে আসছি স্যার। আপনাদের জ্ঞাতার্থে আমি একটু বলতে চাই যে আপনারা স্যার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার্স অ্যাসোসিয়েশনের ফিউচারের যে কার্যক্রম, আমরা একটা বড় রকম পরিসরে আমরা এটা নিয়ে আসবো আপনাদের সামনে। এখন আমরা যেটা চিন্তা করি যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মোটিভেশন সেন্টার, ইনফরমেশন সেন্টার, ফ্যামিলি অ্যান্ড বন্ডিং, এটা ছাড়াও যদি কোনো ধারণা আপনাদের সামনে থাকে সেই বিষয়ে যদি আমাদেরকে একটু দিক নির্দেশনা দিতেন। ফয়সাল মিয়া স্যার। আমার যেটা মনে হয় যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা লার্নিং এন্ড ডেভেলপমেন্টের পার্ট হয়ে যায় কিনা, বাট একটা রিসার্চ এবং ডেভেলপমেন্টের একটা জায়গা রাখা। এবং আমরা যদি এই অ্যাসোসিয়েশন থেকে মনে করেন যে আমরা যদি একটু ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি, সেটাই স্যার, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, যে সেটাই আর কি, যে বলেছেন আমরা আপাতত মাথায় আসতেছে কেন জানি মনে হয় যে, আর এই একটা একটা ফ্যামিলি হিসাবে যে ফ্যামিলি বন্ডিং যেটা বললেন, আসলে যে এটা করেছে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, মানে এর বাইরে আমার মাথা আপাতত যাচ্ছে না। এগুলো কভার করে ফেলেছে মানে মোস্টলি, কারণ এক একটা টার্ম যেগুলো লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ইজ সো হিউজ টার্ম, মানে এটার মধ্যে আপনি এটা বিরাট একটা টার্ম এবং এটার মধ্যে অনেকগুলো বিষয় চলে আসে। সো এটা যে এটা একটা জায়গায় দাঁড় করানো, আমাদের সবাইকে যদি একটা জায়গায় যে উই আর এ ইউনাইটেড ফ্যামিলি, এইটা একটা জায়গায় দাঁড় করানো খুব দরকার। রওশন আল মাহমুদ স্যার প্লিজ। স্যার কি আমাদের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি, ধন্যবাদ। আপনি যদি রিয়েল এস্টেট সেক্টরে বলেন, আমি সবচেয়ে প্রথম যেটা প্রায়োরিটি দেই, ট্রেনিং ট্রেনিং ট্রেনিং। বিকজ অফ এটা স্যার, এটা প্রথমে আছে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। এটা চলে আসছে, আমি বললাম তো। হ্যাঁ, মানে স্যার আপনার মাইকটা মিউট হয়ে গেছে। রোশন ভাই আপনার মাইকটা মিউট, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি যদি বলি যে কোভিড এর জন্য যদি বলে টেস্ট টেস্ট টেস্ট, দেন লার্নিং ডেভেলপমেন্ট ট্রেনিং ট্রেনিং ট্রেনিং, সেক্ষেত্রে আমি একটা ব্যাপার শেয়ার করতে চাই। আমাদের প্রাইম অ্যাসেট গ্রুপে আমি সবার জ্ঞাতার্থেই শেয়ার করতে চাই, প্রত্যেকটা রিয়েল এস্টেটের উচিত বাংলাদেশের যারা আইকন, যাদের ট্রেনিং করার এবং করানোর ক্যাপাসিটি আছে, আমাদের প্রাইম অ্যাসেট গ্রুপ কিন্তু এভরি 3 মান্থ পর পর বাংলাদেশের যারা আসলে ইটস এ গুড ট্রেনার, যারা হাইলি ট্রেনার, তাদেরকে প্রত্যেকটা সেলস পিপলকে ট্রেনিং করে। আমি কেন কথাটা বলছি,
দেখেন কিছুক্ষণ আগে আপনি একটা কথা বলেছেন নেগেটিভ বা যে কোনো ইস্যুস নিয়ে, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের এই মুহূর্তে এইচআর পলিসি কিন্তু ঢেলে সাজানোর সময় আসছে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা আসলে এইচআর হয় কি বিজনেস ডেভেলপমেন্ট পারপাস, এইচআর হয় কি ক্যারিয়ার কাউন্সেলিং পারপাস, বাট আমাদের রিয়েল এস্টেটের এইচআর কিন্তু জাস্ট ইজ অ্যান রাহুল অ্যাডমিনিস্ট্রেটিভ। ভাই, আমি একটু পজ করতেছি, মানে আপনার এটাতে একটু একটা লাইন অ্যাড করতে চাই যে রিয়েল এস্টেটে এইচআর মানে এটা বহুল আকাঙ্ক্ষিত একটা বিষয়, কিন্তু স্টিল এটা কিন্তু অনেক দূরে। ওই বাজেটের মতো আর কি, যে বাজেটের সময় যেরকম টেবিলে আমাদের ফাইলটা থাকে না, সো যখন ডেভেলপমেন্ট চিন্তা করে এইচআর, এইচআর এবং এই যে একটা ওয়ার্ডিং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যেটাই বলি, এটাকে কেউ কনসিডার করে না। কাজ করছি আমরা একটা জিনিস বিলিভ করি যে আত্মসম্মানের অপরপিঠ হলো কিন্তু আত্মবিশ্বাস, দুইটাই দামি। বাট সেই জায়গাটাই যদি আমরা চিন্তা করি যে এইচআর বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করবে, এইচআর ক্যারিয়ার কাউন্সেলিং করবে, বাট সেটা না করে আমরা অ্যাডমিন রিলেটেড কাজ করছি। বাট এইচআর এই মুহূর্তে জরুরি। আর আমাদের এই যে এই সেক্টরে আমরা যখন লাইভে আসছি, আমার কেন যেন মনে হয়েছে, আমি যতগুলো লাইভ প্রোগ্রাম দেখেছি ম্যাক্সিমাম যারা রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশনে আছেন, ম্যাক্সিমাম মানুষ ওয়েট করছে একটা বিষয় নিয়ে, যে আমাদের কি হবে, আমরা কিভাবে উপকৃত হব। এই ব্যাপারটা নিয়েই কিন্তু মানুষ দেখছে এবং আশা করছে যে আমরা সেখান থেকে কোনো দিক নির্দেশনা পাবো কিনা। সেই জায়গায় আমি একটা ব্যাপার অবশ্যই শেয়ার করতে চাই। প্রত্যেকটা রিয়েল এস্টেট এমপ্লয়ি যারা আছেন, খুবই আমার মানে প্রিয় যারা এমপ্লয়ি যারা আছেন, আমি সবাইকে প্রচন্ড ভালোবাসি যারা রিয়েল এস্টেটের সাথে আছেন। আজকেই একটা উত্তম সিদ্ধান্ত নিন, অবশ্যই উত্তম সিদ্ধান্ত হবে রিয়েল এস্টেটকে নিয়ে, যে আমি সিদ্ধান্তটা বাস্তবায়ন করব। দ্বিতীয়ত হলো যে করোনাকালীন নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করুন, বই পড়ুন, বইয়ের বিকল্প নাই। আমাদের প্রত্যেকটা অফিসারের উচিত বই পড়া, নিজেকে তৈরি করা। আমরা অনেক ক্ষেত্রে বই পড়ি না, কিন্তু আপনি যদি বই না পড়েন আপনি কিন্তু মার্কেটে পিছায় পড়বেন। আর সামনে অবারিত সুযোগ, নিজেকে মেলে ধরেন, নিজেকে মেলে ধরেন। আর সেই জায়গাটাই যে পরিকল্পনা, যে আপনি যে চিন্তা করছেন আমার লাইফ সিকিউরিটি সেফটি কি হবে, আমি রিয়েল এস্টেটের প্রত্যেকটা কোম্পানির প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের প্রভিডেন্ট ফান্ড, ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি প্রত্যেকটা লেভেলে এখন কাজ করার সময় আসছে। প্রত্যেকটা অফিসার যদি নিজেকে যদি মেলে ধরতে চায়, সে নিজে কিছু পেতে যদি চায়, ফিল করে, সিকিউর যদি ফিল করে, তাহলে সে আরো বেশি কাজ করবে। এক্স্যাক্টলি আমি এই কথাটা বলার চেষ্টা করছি, যে আজকে আমার প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড আছে, গ্র্যাচুইটি আছে, ইনক্রিমেন্ট আছে। আমার যদি সেই জায়গাটাই যদি আমি সিকিউর ফিল করি, ইয়েস আমার এই প্রতিষ্ঠানটা আমাকে সেফ করছে, তাহলে আমি নিজে বাই ওন করব। আপনি কাজের পূর্ব শর্ত হলো নিজের কোম্পানিটাকে ওন করতে হবে। আমি এমন ফয়সাল, ফয়সাল স্যার আসলে অনেক পার্সোনাল কথা, আজকে প্রোগ্রামটা একটু অন্যরকম হয়েছে, পার্সোনাল খুব ক্যাজুয়াল আমরা কথা বলতেছি, খুব ক্যাজুয়ালি গুরুত্বপূর্ণ কথা বলছি। একটা কথা ফয়সাল স্যার আপনাকে বলি, রওশন ভাই ডেস্কে বসে আছি, তো ওনার এমডি স্যার ফোন করছে, তো উনি আনসার দিচ্ছেন, আমি অত সুন্দর করে বলতে পারবো না, আনসারটা ওনাকে এখন দেওয়া লাগবে। আবার আনসার দিচ্ছেন, স্যার সেলস যদি একটা থাকে ওইটা আমাকে নিতেই হবে, ওইটাই আমি আনবো, মানে কাস্টমার যদি একটা থাকে বোঝা যায়, ওইটা আনতে হবে স্যার, প্লিজ আপনার এই বক্তব্যটা শুনবো, এটা থেকে আমরা যারা মার্কেটিং এ কাজ করি তারা খুব উপকৃত হবে। স্যার বলেন কি বলছিলেন এমডি স্যারকে সেদিন কথাটা? দেখেন মানে সবচেয়ে বড় হলো যে ওই যে ফার্স্ট বললাম যে আমার ওন করতে হবে নিজেকে, কারণ এই মুহূর্তে আমার গ্রাহক সংখ্যা কম, তার মানে আমার ক্যাপাসিটি, আপনি মার্কেটে কাস্টমার কম, কাস্টমার কম, তার মানে আমি যদি আজকে যদি ধরেন 2000 গ্রাহক থেকে 100 হয়, আমাকে ফার্স্ট বিলিভ করতে ইয়েস ওই 100ই আমার। এটা হলো আমার সেলফ কনফিডেন্ট, কারণ আমি জেনুইন প্রোডাক্ট দিচ্ছি, আমি মানুষকে যাচ্ছি তার দ্বারে, আমি মানুষের কাস্টমার প্রসপেক্টিভ কাস্টমার 100, আমার টার্গেট হলো আমি 100ই নিয়ে আসবো, আমি যাবো, আমার 100ই লাগবে। বিকজ আমরা অফ যারা সেলসে আছি তারা যেন একটু মনোযোগ দিয়ে শুনি, রওশন স্যার কি বলছেন, 100 কাস্টমার আছে, 100 কাস্টমার পুরাই প্রাইম অ্যাসেটকে নিয়ে প্রাইম অ্যাসেটে নিয়ে আসবো, দিস ইজ দ্য টার্গেট। স্যার প্লিজ বলেন, কন্টিনিউ করেন স্যার। সেক্ষেত্রে যেটা হলো যে আমার কোম্পানি যখন আগাচ্ছে, আমার প্রথম টার্গেট হলো যে আমি আমার কোম্পানিটাকে নাম্বার 1 দেখতে চাই, যেহেতু আমি ওন করি আমার কোম্পানিকে, দিস মাই কোম্পানি ইজ দ্য বেস্ট কোম্পানি। আমি আমার এমপ্লয়ীদেরকে সবসময় বলি যে আই এম নট এ অফিসার, আই এম জাস্ট এ সার্ভেন্ট। আমি কেন সার্ভেন্ট? আমি মানুষের জন্য সার্ভেন্ট। আমি একজন মানুষের সারা জীবনের একটা সঞ্চয় নিয়ে কাজ করছি। ইটস নট লাইক এন কনজিউমার প্রোডাক্ট, খেলাম শেষ হয়ে গেল।
তাহলে সেই মানুষটা, কাস্টমার কিন্তু এই মুহূর্তে আসলে ল্যান্ড কেনে না, তারা কিন্তু কেনে সলিউশন। তারা কিন্তু সর্বপ্রথম কিনবে সলিউশন। বাট আমরা যেটা করি, ইন জেনারেল কথা বলি যে নেন ভালো হবে, এইটা করেন ভালো হবে। না, প্রত্যেকটা কাস্টমারের বায়ার পার্সপেক্টিভটা সেম না। সেক্ষেত্রে আমাকে ফার্স্ট ডিসিশন নিতে হবে যে আমি কি গ্রাহককে তার সারা জীবনের প্ল্যানটা মিট আপ করতে পারছি কিনা। আমি যদি মিট আপ করতে পারি, আমি গ্রাহকের কাছে বসে থাকবো, আমি গ্রাহকের কথা শুনবো, আমি গ্রাহককে সহযোগিতা করব, আমি জিজ্ঞেস করবো যে আসলে কোনটা আপনার হইলে আপনি আসলে এই জায়গায় যেতে পারবেন। আমি গ্রাহককে বেনিফিট দিব। গ্রাহক উল্টো আমাকে ফোন দিবে, রওশন কালকে তো আসতেছে, একটু সময় দিবা। এটা একজন সেলস পিপলের সাকসেস। এটা একজন সেলস পিপলের সাকসেস। কারণ আমরা রিলেশনশিপ বিল্ড আপে যাই না। কেন যায় না? বিকজ অফ আমাদের সেলস পিপলদের একটা ভ্রান্ত ধারণা হয়েছে 6 মাস 7 মাস চাকরি করলে নতুন একটা নতুন জায়গায় যাওয়ার জন্য একটা প্রবণতা তৈরি হয়। আমি প্রত্যেকটা ভাইকে বলবো, ডোন্ট মুভ। আপনি 6-7 মাসেই দ্রুত লাভ দিবেন না, কারণ গ্রাহক দেখতে চায় আপনার স্ট্যাবিলিটি কি। আমি যদি লাইফে চিন্তা করি, ছুটা বোয়া এবং পার্মানেন্ট বোয়ার ভিতরে অনেক তফাৎ। একটা ছুটা বোয়াকে আমরা কেউ মনে রাখি না, বাট পার্মানেন্ট বোয়াকে তার জন্য আমার মন থেকে চিন্তা হয় কিছু করার জন্য। তার মানে আপনি পার্মানেন্ট হন, আপনি নিজেকে ওন করেন, কোম্পানিকে ওন করেন, গ্রাহককে ওন করেন। দিস ইজ ইউর আলটিমেট গোল। আপনি রাত 5টা হলে, আমি গত সপ্তাহে একটা এক্সাম্পল বলি। কোনো একজন সম্মানীয় গ্রাহক আমাকে বললেন যে রওশন, আমি তো ভোর 5টার সময় নামাজ পড়ে যেতে চাই, এছাড়া আমি আসলে সময় পাবো না, সেক্ষেত্রে তোমার কোনো অফিসার কি পারবে আসতে? আমি বললাম, স্যার আমি অবশ্যই স্যার, আপনি চিন্তা করেন না, আমি 5টার পরে পৌঁছায় যাব। আমি যাব আপনাকে স্যার, আমার অফিসার যেতে হবে না। আপনি আমাকে বলেছেন, আমি অবশ্যই পৌঁছিয়ে যাব। এবং আমি 4:30টার সময় বসে স্যারকে বললাম, স্যার আপনি রিল্যাক্স থাকেন, আপনি উঠে নামাজ শেষ করেন, আমি আপনার বাসার নিচে আসি, আপনার যখন সবকিছু শেষ হবে আপনি জাস্ট চলে আসবেন গাড়িতে, আপনি আপনাকে নিয়ে যাব। এটাকে বলে পূর্ব প্রস্তুতি। দ্বিতীয়ত, যে সেই গ্রাহকটা আমি জানি যে হয়তো সকালে সে কিছু খেয়ে আসেনি, আমি কি তাকে কিছু করার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছি? এই ভুলগুলা কিন্তু আমরা সেলস পিপল গুলা করে থাকি। তার মানে আমি যদি 100 প্রিপারেশন নেই, দ্যাটস ওয়াই আমার মাথা থেকে আসছে, আমি জানি যে ওই 100 গ্রাহকের 100 জনই আমার, বিকজ অফ আমার ওনারশিপটা খুবই হাই। ধন্যবাদ রোশন ভাই, অনেক সুন্দর কথা বলেছেন। একটা কোশ্চেন দেখেছিলেন, অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা এই রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশন থেকে কি করতে পারবো। প্রথম কথা, যদি আমি খুব উদাহরণ দিয়ে বলি, একজন যদি জব হারিয়ে আমাদের কাছে আসে, আমরা এখানে মোটিভেশন সেন্টার হিসেবে এখানে কাজ করতে পারবো, তার পিঠে একটা হাত রাখতে পারবো, বসে এক কাপ চা খেতে পারবো যে ভাই তোমার জব হারিয়েছে কিন্তু তুমি কিন্তু একটা সোসাইটি হারাও নাই। আমরা একটা ইনফরমেশন সেন্টার হিসেবে কাজ করব যে ভাই তোমার জব হারিয়েছে, সমস্যা নেই, তুমি এক্স কোম্পানিতে ছিলে, কিন্তু তোমার জন্য কম্প্রিহেন্সিভ হোল্ডিং এ কিন্তু একটা জব অপরচুনিটি হতে পারে, এমডি স্যারের কাছে যাও। আমরা বলতে পারি প্রাইম অ্যাসেট গ্রুপের কাছে যাও। কিন্তু আমরা তাকে হয়তো একটা জব দিয়ে দিতে পারবো না, কিন্তু একটা ইনফরমেশন সেন্টার হিসেবে কাজ করতে পারবো মনে হয়, আমার কাছে আমাদের একটা ধারণা। ভেরি ট্রু, ভেরি ট্রু, যে আপনি যখন কানেক্টেড থাকবেন, এই পৃথিবীটা এখন আপনার, যার নেটওয়ার্কটা যত বড়, সেই এই পৃথিবীতে কিন্তু আপনার 1,000 কোটি টাকা সম্পত্তির চেয়ে ধরা হয় যে আপনার 2,000 বা 4,000 বা 20,000 মানুষের সাথে আপনার কানেকশন অনেক সময় অনেক বেশি ওয়ার্ক করে। এই জন্য এই পৃথিবীটা এখন যদি আপনি, আমরা খুব শেষে চলে আসছি স্যার। কোভিড-19 যেভাবে আমাদের শিখিয়ে দিয়ে গেছে, একা বাঁচা যায় না। আপনি ইচ্ছা করলে একা আপনার ফ্ল্যাটের দরজা বন্ধ করে বাঁচতে পারবেন না, আপনার পাশের ফ্ল্যাটকে নিয়ে আপনাকে বাঁচতে হবে, একইভাবে পুরো বিল্ডিং নিয়ে বাঁচতে হবে, টোটাল সোসাইটি নিয়ে বাঁচতে হবে। আপনি একা একা বাংকারে গিয়ে থাকতে পারবেন না। 10 দিন 1 বছর থাকতে পারবেন, কিন্তু 1 বছর 1 দিনের মাথায় বের হয়ে দেখবেন যে করোনা জীবাণু সামনে আপনার জন্য অপেক্ষা করতেছে, সবাইকে নিয়ে বাঁচতে হয়। আমরা যে আজকে আলোচনা করলাম, রওশন স্যার প্রথমে যদি একটু র‍্যাপ আপ করতেন। জি, আমি আপনার প্রথম যে লাস্টের যে প্রপোজালটা, সেখানে আমি একটা প্রপোজাল রেখেছিলাম যে আসলে আমরা জব হারাচ্ছি। প্রথম কথা হলো যে আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি, যে যারা শিক্ষিত সমাজ, যারা নিজেদের ট্রেনিং মোটিভেশন, যারা বই, যারা নিজেকে তৈরি করতে পারে, তারা কখনো জব হারানোর ভয় করে না। আমি রিয়েল এস্টেটের প্রত্যেকটা ভাইকে বলবো, কখনোই জব হারানোর ভয় করবেন না। রিয়েল এস্টেটের মালিক এখন এই মুহূর্তে খুবই আন্তরিক। দ্বিতীয়ত যে প্রপোজালটা আমি রাখতে চাই, হ্যাঁ, আমাদের রিয়েল এস্টেট সার্ভিস হোল্ডার অ্যাসোসিয়েশনে আমরা এইটাকে সপ্তাহভিত্তিক কোনো ট্রেনিং এ রূপান্তর করতে পারি কিনা।
যেমন একজন নতুন একজন ছেলে সে বিবিএ এমবিএ পাশ করেছে, সে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে, সে একটা জব খুঁজছে, বাট রিয়েল এস্টেট একটা শিল্প, যেহেতু বাংলাদেশে একটা কন্ট্রিবিউশন আমরা করতে যাচ্ছি এবং আমরা বাংলাদেশকে আরো সামনে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেই জায়গাটাতে আমরা যদি পরিকল্পনা করি যে এই যে ভাইগুলো আমরা নতুন পাইপলাইনে চলে আসছে তাদেরকে আমরা তৈরি করব রিয়েল এস্টেট সেক্টরে, তারা যেন রিয়েল এস্টেটকে আগানোর জন্য তৈরি হতে পারে, সেক্ষেত্রে আমরা ট্রেনিং সেন্টার করতে পারি, সেখান থেকে আমরা প্রত্যেকটা কোম্পানিকে সহযোগিতা করতে পারি যে এই ট্রেনিং সেন্টার থেকে আমাদের নতুন নতুন এই ভাইরা বের হয়েছে, দে আর সুপার ক্যাপাবল এবং তারা ডেডিকেটেড, যারা অনেক কিছু করতে পারবে। সেক্ষেত্রে আমি নিশ্চিত বলতে পারি আপনার চাকরি নিয়ে কখনো চিন্তা করতে হবে না, শুধু আপনি। ভেরি গুড প্রপোজাল। ফয়সাল স্যার, আমাদের একটু যদি করতেন, র্যাপ আপ করতেন আজকের অনুষ্ঠানটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিজেও এনলাইটেন হলাম আপনাদের সাথে আজকের এই প্রোগ্রামে থেকে, এবং আমি বিশ্বাস করি যদি আমরা এটাকে ধরে রাখতে পারি এবং যে চারটা আপনার স্ক্রিনে আমি যে চারটা হাইলাইট করা হলো যে পয়েন্টগুলা, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মোটিভেশন সেন্টার, ইনফরমেশন সেন্টার অ্যান্ড ফাইনালি ফ্যামিলি বন্ডিং, এইগুলোর মধ্যে অনেক বিষয় চলে এসেছে, কভার করেছে। আমরা যদি অ্যাটলিস্ট এগুলাকে ধরে ধরে যদি আগাতে পারি, যেমন মাহমুদে বললো ট্রেনিং এর কথা বা যারা নতুন আসছে তাদের কথা, এই জিনিসগুলো আসলে ওই স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন যে ব্যাপারটা, যেটা হচ্ছে যে আমরা বললাম এবং সেটাকে আসলে কর্মে রূপান্তর এবং এক্স্যাক্টলি যেটা হচ্ছে যে এক্সিকিউশন করা আর কি, এক্সিকিউশন করতে হবে এবং আমাদের সেই নিজেদের যে সেলফ মোটিভেশনটা ধরে রাখা, যে আমরা এরকম একটা ভালো কিছু করব যেটা হয়তো বা একটা সময় আমরা উইল গ্রো ওল্ডার, বাট দ্য জেনারেশন হু আর ইন পাইপলাইন অথবা তারা আপকামিং, তারা উইল রিমেম্বার আস যে এরকম একটা প্ল্যাটফর্ম ছিল যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমরা যেমন যখন শুরু করেছি আসলে ওই যে কোম্পানিতে কাজ করেছি সেখানকার বস এনভায়রনমেন্ট ওখান থেকে শিখেছি। যদি হয়তো বা এরকম দুই একটা ট্রেনিং প্রোগ্রামের যদি ব্যবস্থা থাকতো, ওখানে কোনো যদি কমন গ্যাদারিং এর ব্যবস্থা থাকতো, একটা প্ল্যাটফর্ম থাকতো যেখানে আমরা যেতে পারি, যেটা আপনি বললেন যে অনেক সময় আমাদের হয় কি, মানুষের ভয় কিন্তু মানুষের মেধাটাকে খেয়ে ফেলে। যেমন কোভিড-19 এই সিচুয়েশনের পরে আর আমাদের যেটা হচ্ছে, আমাদের যে বাংলাদেশে ব্যবসাটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময় অনেকদিন হচ্ছে, কিন্তু আমাদের যারা মালিক পক্ষ তারা তাদের মধ্যে যেটা হচ্ছে যেমন এটা কাটিং মানে কেটে ফেলা, মানে সবচেয়ে সহজ উপায় হলো মনে করেন আপনি কেটে ফেললেন বা ছেটে ফেললেন, এটা হলো সবচেয়ে সহজ উপায়। কিন্তু এই যে ধরে রাখা এবং ধরে রাখার যে এই ধরে রাখতে গিয়ে যতগুলো কম্পোনেন্ট কাজ করে আশেপাশে, সেটা হলো আমাদের নিজেদেরও যদি যেটা বন্ডিংটা যদি ভালো থাকে এবং আমরা যদি যেটা হয় যে আপনি যেটা বললেন পিঠে হাত দিলাম, এই পিঠে হাতটা খুব ইম্পর্টেন্ট লাইফে, বুঝছেন? পিঠে হাতটা খুব ইম্পর্টেন্ট এবং পিঠে হাতটা বিভিন্ন ফর্ম হইতে পারে। ইউ ক্যান ইন্ট্রোডিউস মি টু এ সামওয়ান হু ক্যান অ্যাটলিস্ট আমার জন্য হয়তো বা একটু চেষ্টা করলো, এটা ইটস এ কাইন্ড অফ এ পিঠে হাত। অথবা আপনি আমাকে কাউন্সিলিং করলেন, মোটিভেশনাল স্পিচ দিলেন, এটা জীবনে খুব ইম্পর্টেন্ট। যারা সফল হয়েছে, যারা মনে করেন 30 বছর 40 বছর ধরে এই সেক্টরে আছে, তারা যদি 20 জনকে নিয়ে একটা মোটিভেশনাল স্পিচ দেয়, যারা ভেরি নিউ ইন দিস সেক্টর, হ্যাভিং নো ভিশন, নো লাইন অফ যেখানে কোথায় যাবে এই সেক্টর, তাকে কোথায় নিয়ে যাবে, কেরিয়ার পাথ দেখানো মানুষকে, এরকম কিছু আমার মনে হয় যদি হয় ইনশাল্লাহ এটা ভালো হবে। এবং আশা করি আমরা আমাদের জায়গা থেকে সবাই কন্ট্রিবিউট করতে পারবো আর কি, যার যার যতটুকু সামর্থ্য আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। জন্মের সুধীমণ্ডলী, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা অলরেডি কিছু সময় ওভার টাইমও হয়ে গেছে। তো দর্শক মন্ডলীর পক্ষ থেকে আমাদের অতিথি বৃন্দকে ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন এবং অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমাদের সঙ্গে ছিলেন, দেখেছেন অনুষ্ঠান। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনুরোধ থাকবে আমাদের এই অনুষ্ঠানকে আপনারা শেয়ার করবেন। কমেন্ট আসলে তেমন আসেনি, সবাই আপনাদের দুজনকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। কোনো কমেন্ট থাকলে নিশ্চয়ই এখানে আপনারা লিখবেন, আমরা স্যারদের কাছে শুনে আমরা এসে আপনার সেই কমেন্টের আনসার দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।